TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমাদের কথোপকথন নতুন বাংলা ছবি ওসিডি নিয়ে। আমার সাথে জয়া এহসান, আমার সাথে সৌকর্য ঘোষাল, দুজনকেই অনেক স্বাগত। প্রথমে যেটা জানতে চাই ছবিটা নিয়ে, খুব ইন্টারেস্টিং একটা ট্রেলার। তো সৌকর্য থেকে জানতে চাই যে খুব অন্য রকমের একটা বিষয়, সেই বিষয়টা নিয়ে কাজ করার কথা প্রথমে কিভাবে তোমার মাথায় এলো, এবং সেটা বাঙালি দর্শকের সামনে আনা এটা একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা তুমি কেন নিলে? দেখো, দুটো বিষয় আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে যে আমি তো বাচ্চাদের নিয়ে একটা ধারাবাহিকভাবে কাজ করেছি অনেক বছর ধরে। তো সবাই বাচ্চাদের ছবি ছিল এবং বাচ্চাদের চোখ দিয়ে দেখা পৃথিবী ছিল। তো আমার মনে হয়েছিল এই বিষয়টা আমার মনে ছিল, সেটা কেন আমি অনেক ছোট থেকে এগুলো আমরা শুনেছি, দেখেছি। আমি অনেক পরবর্তীকালে যখন বড় হয়েছি তখন অনেক জিনিস আমি কানে এসছে যেগুলো আমাকে খুব নাড়া দিত। তখন আমার মনে হলো যে বাচ্চাদের নিয়ে রূপকথার ছবি, বাচ্চাদের দুনিয়া, এইগুলো নিয়ে অনেকটাই তো ছবি হলো, একটা ছবি ওদের সমস্যা নিয়ে হওয়া উচিত, যেটা কেউ কথা বলে না। আমরা নিয়ে প্রচণ্ড ভোকাল, আমরা সমান্তরাল লিঙ্গ নিয়ে প্রচণ্ড ভোকাল, কিন্তু এটা একটা কম বড় ইস্যু নয় যেটা নিয়ে আমরা কেন জানি না কেউ ভোকাল। দর্শককে আনাটা চ্যালেঞ্জ, কারণ আমরা ভোকালই তো নই। তো এইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল একটা ছবি হওয়া উচিত। তার অনেক আগে মনসুন ওয়েডিং হয়েছিল এবং সেই ছবিটা একটা খুবই মানে কি বলবো সমাদৃত, সর্বজন বিদিত ছবি। আমার মনে হয় বাংলা একটা এরকম ছবি হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমি ছবিটা করেছিলাম। জয়া, তুমি একটু আমাকে বলো যে তোমার চরিত্রটা কিরম, এবং সেই চরিত্রটা এই যে বিষয়টা সেটা সম্পর্কে কিছু বার্তা দেবে কিনা, বা কিভাবে তার পথ চলাটা। হ্যাঁ, অবশ্যই এই চরিত্রটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং বলতে গেলে একরকমের অ্যাঙ্কার গল্পটির, ছবিটির। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেটা আমি ওর কথা ধরেই আমি বলছি যে আমাদের খুব আননোটিসড, খুবই খুবই সিগনিফিক্যান্ট দুটো ইস্যু, দুটোর ভেতরে একটি তো খুবই প্রয়োজনীয়, যেটা নিয়ে ভোকাল হওয়া দরকার, মানে পিডোফ যেটাকে আমরা বলছি। তো সেটা নিয়ে তো আদতেই কোনো ছবি হয়নি। তো সেই জায়গার থেকে বাচ্চাদের সমস্যা, বাচ্চাদের শুধু নয়, এটা আমার মনে হয় যে সোসাইটির ভেতরে খুবই ইম্পর্ট্যান্ট একটি জায়গা, যেখানে আমাদের আলোকপাত করা হয় না, আমরা একটু এড়িয়ে যাই। আমরা মিটু নিয়ে কথা বলি, যেটা বলছিলাম যে সমলিঙ্গ নিয়ে আমরা কথা বলি, কিন্তু এটা এত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যেটা আমার মনে হয় যে একটি মানুষকে মানুষ তৈরিতে খুব প্রয়োজনীয় একটি জায়গা হচ্ছে মানুষের শৈশব, মানুষের কিশোরকাল। সেই সময়টার যেই খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটা নিয়ে আমরা কেউ কথা বলিনি, সেটি এই ছবিতে পাওয়া যাবে, সেটি এই ছবিতে একেবারেই পাওয়া যায় স্পষ্ট। আর সাথে তো এই চরিত্রটি আছে, এই চরিত্রটিও সাহায্য করছে সেই গল্পটাকে বলবার জন্য, গল্পটাকে একটা সঞ্চালনা করবার জন্য। এই যে ডিসঅর্ডার, যেটাকে এখন আমরা আইডেন্টিফাই করেছি যে এটা একটা ডিসঅর্ডার, যে একজন শিশুর প্রতি একটা যৌন আকর্ষণ অনুভব করা, আমাদের সমাজের মধ্যে এটা তো ছিল বহু বছর ধরে, কিন্তু বাড়িতে যখন এটা নিয়ে কথা হতো বা অভিভাবকদের হয়তো কোনো বাচ্চা গিয়ে বললেন সেই কথাটা, কিন্তু তারা বললেন যে বিষয়টা অতটা কিছু না, এটার মধ্যে খুব একটা ঢুকতে চাইতেন না। প্রবাবলি কোনো একটা সোসাইটিতে এটা নিয়ে বেশি কথা বললে আরো সমস্যা তৈরি হতে পারে, সেরকম কোনো একটা ভয় হয়তো কাজ করতো। সেই জায়গাটা তোমাদের রিসার্চে কিরম ভাবে উঠে এসছে? দেখো, এখানে ওসিডি যে নামকরণটা হয়েছে, এখানে একটা প্রশ্ন চিহ্ন আছে। লোগোটার মধ্যেই দেখবে ডি এর অক্ষরে একটা প্রশ্ন চিহ্ন আছে, যে একটা বারবার ট্রেলারও আছে, আপনার কি ওসিডি আছে। এটাই মেয়েটাকে হিট করে যে আমার কি ওসিডি আছে। এবং অ্যাকচুয়ালি এই ভদ্র মহিলা যিনি চরিত্র শ্বেতা, তিনি বিশ্বাস করেন ক্লিনলিনেস ইজ গডলিনেস, এবং এই বিশ্বাসটা তার এত জোরালো হয়ে ওঠে, সে বিশ্বাস করতে শুরু করে এটা কেবল বাহ্যিক ক্লিনলিনেস নয়, এটা অন্তরের ক্লিনলিনেস বটেও। তো ওখান থেকে ওর জার্নিটা শুরু হয়। সুতরাং অন্তর যার নোংরা তার মধ্যে ও আইডেন্টিফাই করে, কারণ ও এটাকে বুঝতে পারে। তো একইভাবে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটা শুধু ডিসঅর্ডার নয়, এটা একটা মানে যদি আমি শ্বেতার চোখ দিয়ে দেখি, তাহলে এটা মানুষের মনের একটা জমে থাকা নোংরামি, সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এবং তুমি যে বলছো এটা খুব ভাইটাল অ্যাকচুয়ালি বাচ্চাদের। আচ্ছা, থাক 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 করা এর দুটো কারণ বলে আমার মনে হয়েছে, কারণ বাচ্চাদের খুব সহজেই বানিয়ে বলছে, বাড়িয়ে বলছে, এটা করে দেওয়া যায়। আর দু নম্বর কথা হচ্ছে, বাচ্চারা যার বিরুদ্ধে জেনারেলি আর কি অভিযোগটা করে, তারা জেনারেলি পরিবারের লোক,
কিংবা গ্রেটার চেনা লোক। রাস্তায় তো একটা অচেনা লোক বাচ্চাকে ওইভাবে জেনারেলি এরকম পরিসরেই হয়। তো পরিবারের ওই সিনট্যাক্সটা যাতে নষ্ট না হয় সেই জন্য এটাকে বলা হয়। কিন্তু এখানে একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি যদি এখন বড় হয়ে গেছি, কেমন আমি এখন আমার বাড়িতে আমি স্বাবলম্বী, আমি নিজে রোজগার করি, আমার নিজের সমস্ত ব্যবস্থা নিজে করি, আমি যদি আমার শৈশবে এরকম কোনো কিছু ফেস করে থাকে আমি কি এখনো বলতে পারছি, সেইটা বড় প্রশ্ন। আমি এখনো যদি আমার স্মরণে থাকে বা যিনি প্রাপ্ত বয়স্কা তার যদি ছোটবেলায় কিছু ঘটে থাকে, তিনি কি মিটুর ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রায় 5 বছর 6 বছর পুরনো ঘটনা লোকে বলছে, তাহলে কেন 15 বছর 20 বছর পুরনো ঘটনা আমাদের এখনো আমি 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 আমার ছোটবেলায় এটা হয়েছিল, এই ছবিটা সেই কথা বলে যে অ্যাটলিস্ট টু আইডেন্টিফাই দিস পিপল, এইটা এবং এটার মাধ্যমে অন্য সবাইকে সতর্ক করা। যে জন্য আমি বলবো সৌকর্য যে এই ছবিটা আমার মনে হয় পেরেন্টসদের তো অবশ্যই অতি অবশ্যই দেখা প্রয়োজন। এই যে ওর কথা ধরে যে কেন কথা বলা হবে না, কেন কথা বলা হবে না, মানে এটা নিয়ে বলতে হবে। এবং এটা আমাদের বলার একটা প্রচেষ্টা বা প্রয়াস। কিন্তু যখন এই কাজটির কথা বলা হয় আমাকে, আমি দেখলাম যে সবসময় তো আমরা সার্চ করি আসলে নতুন কিছু। ওসিডি ঠিক আছে, ওসিডি একটি ক্যারেক্টারের জন্য খুবই সুন্দর একটি জায়গা যেটা নিয়ে কাজ করা যায়, কিন্তু পিডোফিলিয়া নিয়ে এটার সঙ্গে কিন্তু এটার একটা যোগ সংযোগ আছে। এবং সেটা নিয়ে কেন কথা বলা হয় না, বা আমার কাছে মনে হয়েছে যে আমার কাজের মাধ্যমে, আমার ফর্মের মাধ্যমে, আমাদের আর্ট ফর্মের মাধ্যমে আমরা যদি এটাকে বলতে পারি, এটা কেন অ্যাড্রেস করা হয়নি। আমিও খুব ইভেন শুকর যে আপনি যদি মনে করেন যে আমরা তো বেশ কিছুদিন হয়েছে ছবিটা তৈরি করেছি, বেশ অনেক দিন হয়েছে, এই যে অনেক দিনও কেটে গেছে, এই অনেক বছরের ভেতরেও কেউ বলেনি ইভেন। তো এটাও খুব আমার মনে হয় যে বলা উচিত, আরো বেশি বলা দরকার। এবং আর একটা জিনিস আমি জাস্ট অ্যাড করছি ছোট করে ভাস্বতী, সেটা হচ্ছে ধরো কেন বলছি আজকে স্কুলে গুড টাচ ব্যাড টাচ নিয়ে আমরা কথা বলি, তো এটা সময় এবার চলে এসেছে। সত্যি তো আজকে শিক্ষা ক্ষেত্রে তো এটা আনা হচ্ছে, বাচ্চাদের জন্যই আনা হচ্ছে এবং দ্যাট ইজ নেসেসারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ছবিটা ওই কথাই বলে যে বাবা মারা এরপরেও কেন কথা বলবেন না, এইটা কথা বলার জন্য। আজকে আমাকে একটা বাচ্চা যদি বুঝতে পারে যে আমাকে কেউ ছুঁলো, এই ছোঁয়াটা ঠিক না, গুড টাচ ব্যাড টাচের অঙ্ক, ছোঁয়াটা ঠিক না, আমার এই ছোঁয়াটা ভালো লাগছে না, ওইখান থেকে ওসিডিটাকে লিঙ্ক করা হয়েছে যে এই ছোঁয়াটা, যেহেতু ওসিডির একটা অংশ ক্লেনলিনেসের মধ্যেও আছে, এই ছোঁয়াটা নোংরা লাগছে, তো সেই জায়গা থেকে ওসিডিকে আমরা লিঙ্ক করার চেষ্টা করেছি। এবং আমার মনে হয় যে এই ছবি দেখবার সময় যে কোনো শিশু অথবা কিশোর তারা খুব সুন্দরভাবে এটাকে রিলেট, মানে এটা তো খুব মানে দুর্বোধ্য কিছু ভাবে এটাকে প্রেজেন্ট করা হয়নি। আমার মনে হয় যে এটা একই সাথে শিক্ষামূলক তো বটেই, শিক্ষামূলক, হ্যাঁ, কিন্তু এমন নয় যে দেখাতে চেয়েছে, আমার সেটা মনে হয়নি যে টুয়ার্ডস অডিয়েন্স অথবা যে তুমি দেখতে হবে কোনো মেসেজ দেওয়া হয়েছে, সেটা নয়। এটা খুবই সুন্দরভাবে একটা গল্পের ভেতর দিয়ে আমাদের খুব প্রয়োজনীয় একটা জায়গা, সেটাকে নোটিস করানোর চেষ্টা করা হচ্ছে। তো বাকিটা আমার মনে হয় দর্শকদের দায়, অথবা বাবা মা যদি এটাকে এড়িয়ে যায় তাহলে তার পরিণাম কি হতে পারে, সেটা আসলে খুবই মেসেজের ভেতর দিয়ে চলে এসছে। মানে যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই মুহূর্তে পৃথিবী যেরকম, বাচ্চারা যেরকম ভাবে বড় হচ্ছে, সেটা নিয়ে এমনিতেই একটা অংশের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে ওদেরকে একটা সুস্থ পরিবেশ কিছুতেই দেওয়া যাচ্ছে না। সেখানে কি এই সমস্যাটা ক্রমশ আরো তীব্র হচ্ছে বলে তোমাদের মনে হয়? এই সমস্যাটা দেখো তীব্রই ছিল, বরাবরই ছিল বলে আমার মনে হয়, যেটা এখন কিছু আসছে, বরং আমি বলবো সচেতনতা অনেক বেড়েছে। আমরা এই ছবিতে যেটা ট্রেলারেও আছে যে সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাতে এই শিশুকে পৃথিবীর বাসযোগ্য করে যাব, আমি যদি ওই কবিতাটার আমি টাইমলাইন ধরি, তুমি যে কথাটা বললে ঠিক ওটাই উত্তরটা আমাদের এই কবিতার ভেতরে। এবং এটা আমার কবিতাটা আমাদের অনেক, আমরা কি বাসযোগ্য করতে পারলাম এখনো অবধি, সেটাও তো বড় প্রশ্ন। তোমার এটা নিয়ে কি মনে হয়, শিশুদের জন্য কি আমরা এই পৃথিবীটা এই মুহূর্তে বাসযোগ্য করতে সত্যি পারছি, নাকি তুমি খুব হতাশ অনুভব করো, যদিও তুমি বায়োলজিক্যালি তো মা হওনি? হ্যাঁ, না, আমার কাছে যেটা মনে হয় যে এটা মা হওয়া অথবা নিজের জায়গা থেকে চিন্তা না করে, যদি আমি আসলে আমার কি কন্ট্রিবিউশন বা আমি তো শুধু নই, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নরনারীর একটি দায়িত্ব আছে
যে এই যে আমি দেখো, আমি যে এই যে অক্সিজেন নিচ্ছি, আমি যে শ্বাস নিচ্ছি, বেঁচে আছি, এটার জন্য তো আমার পৃথিবীর উপর একটা দায় আছে, সব কিছুর জন্য দায় আছে। সেই দায়ের জায়গা থেকে তো আমাকে তো আমার পৃথিবীর উপর দায়, মানে এই পৃথিবীর ওপরে আমার একটা দায় রয়েছে, মানে আমি কিছু করে যাব বা আমি কিছু ভালো কিছু দিয়ে যাব। তো সেখানে আরেকটি কি বলবো, একটা জীবনকে আমি টেনে নিয়ে এসে বা জীবনকে আমি যদি একটা সুন্দর সুস্থ জায়গা দিতে চাই, সেটাও তো পারছি না, সেটা তো হচ্ছেই না। আর সেই জায়গার থেকে বাইরে যদি আমি সেটাও ভাবি যে আমরা যখন বড় হয়েছি তখন যে ভ্যালিউজ, তখন যে সংবেদনশীলতা, সেগুলো নিয়ে বেড়ে উঠেছি। আমি অনেক মানে বড় অ্যাসপেক্টে না বলেও যদি আমি এটুকুও বলি, সেটার সঙ্গে কিন্তু আমাদের মানে এখনকার যে ছেলে মেয়ে, তাদের জন্য আমার ভীষণ ভীষণ রকমের দুঃখ হয় যে তারা কি আসলে সেই শৈশবটা পাচ্ছি তো না। আমাদের শৈশবে যেই রূপকথা, যে ফ্যান্টাসি, সেগুলো গল্প পড়ে শোনা বড় হয়েছে, মাঠের সাথে সংযোগ, প্রকৃতির সাথে সংযোগ, সেটুকু তো ছিল। এখন যতদিন যাচ্ছে ততদিন তারা একেবারেই, আমার মনে হয় যে তারা তো কম্পিউটার এবং সেই সোশ্যাল মিডিয়া, সেগুলোর একটা খপ্পরে পড়ে সাধারণ যে প্রকৃতির সাথে মানুষের যে সংযোগ, সেটাও তারা দেখতেই পাচ্ছে না বা তাদেরকে দেখানোই হচ্ছে না। একইভাবে পড়াশোনার স্ট্রাকচারে আমার কাছে তো মনে হয় যে আমরা যেভাবে পড়াশোনাটাকে আমরা স্ট্রাকচার্ড করে ওদের কাছে দিচ্ছি, সেটাও একেবারেই ঠিক নয়, সেটাও একেবারে ঠিক নয়। এবং এটাই ছবির আর একটা অংশ যেটা আমরা এখনো হয়তো রিভিলড হয়নি, কিন্তু জয়া বললো বলে বললাম। এই ছবিতে প্রকৃতির একটা বড় জায়গা আছে, গাছ এবং ফুল এর একটা বড় জায়গা আছে। ওর যে ক্যারেক্টার, তার যে ঠাকুমা যে ওকে মানুষ করেছে, সে এই কথাগুলোই বলতো। একটাই শট আছে ট্রেলারে, দেখা যায় যে ও একটা ফুলের কুড়ি ধরে কাঁদছে, জয়ের একটাই শট আছে ট্রেলারে। তো এইটা একটা বড় পার্ট আমার রিভিল হয় ছবিতে, যে এই প্রকৃতির সঙ্গে সংযোগটা কি প্রয়োজন। এবং এই যে আমরা মানে দুটো ভাগ করছি, নোংরা আর পরিষ্কার। এই পরিষ্কার মানে শুধু বাহ্যিক পরিষ্কার কিংবা আন্তরিক পরিষ্কারও নয়, এই পরিচ্ছন্নতার মধ্যে একটা ভাবনার পরিচ্ছন্নতা আছে, যেইটাই ছবিটার কথা বলে। সেই জন্য গাছ, ফুল, প্রকৃতি এইগুলোর সঙ্গে শিশুদের যোগাযোগ থাকা খুব প্রয়োজন। আর আজকের দিনে অত্যন্ত বেশি প্রয়োজন। তার কারণ আমার মনে হয় সেটা হচ্ছে ধৈর্য শেখায়। আমি আজকে, তুমি যদি লক্ষ্য করো, আমি আজকে একটা সোশ্যাল মিডিয়া করি কিংবা আমি আর কিছু করি, কটা লাইক হলো, কটা কি হলো, কিংবা একটা গেম খেলছি, পুরো টাইম লাইনটা আমার হাতের কন্ট্রোলে। আজকে যেটা বাচ্চাকে গাছ করানো শেখানো হয়, ফুল ফোটার কন্ট্রোলে নেই, ও ধৈর্য এমনি বাড়বে, ওকে অপেক্ষা করতেই হবে। সত্যি। হ্যাঁ, ছবিটার বাইরে বেরিয়ে এবার আমার বলো যে তোমার ওসিডি কি আছে, কিরম হয় সকাল থেকে উঠে, সেগুলো আমাকে বলো। আমি তো ভাবতাম যে আমার ওসিডি নেই আসলে, কারণ আমি যেই কাজটার সঙ্গে যুক্ত, সেই কাজে আসলে সেই ক্লিনলিনেসের ওসিডিটা থাকলে আসলে হবে না। যেখানে সেখানে আমাদের কস্টিউম চেঞ্জ করতে হচ্ছে, যেখানে সেখানে শুটিং এর জন্য যেতে হচ্ছে, একই জায়গা থেকে খাবার খেতে হচ্ছে, বিভিন্ন রকম বৈরী পরিবেশে আমরা কাজ করি। তো সেজন্য আমার সেই ওসিডিটা অতটা নেই। তবে আমি সাডেনলি মানে ফাউন্ড আউট করলাম যে আমরা একদিন কথা বলছিলাম যে আমার আসলে কি কোনো ওসিডি আছে। প্রত্যেকটা মানুষের তো ওসিডি আছে কিছু না কিছু নিয়ে। আমার কাছে মনে হয় হ্যাঁ, আমার ওসিডি আছে, আমার অভিনয় নিয়ে আমার ওসিডি আছে। আচ্ছা, অভিনয়টা নিয়ে, অভিনয়টা ঠিক হচ্ছে কিনা, খুঁতখুঁতে আবার একটা শট দিই, পারফেক্ট হলো না, এই যে বারবার কনফিউশনে থেকে থেকে নিজেকে একটা পারফেকশনের জায়গায় নিয়ে যাওয়া, এটা কম বেশি সব আর্টিস্টেরই থাকে। তো আমার বোধহয় ওসিডিটা এই জায়গাটাই আছে। হ্যাঁ, আর ধরো বসে আছি, আমার তেমন কিছু নয়, যে ছবিটা একটু বাঁকা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমার পেছনে ওটা একটু বাঁকা হয়েছে, আমার ইচ্ছা করছে আমি এটা বাদ দিয়ে উঠে গিয়ে ওটাকে একটু সোজা করে দিয়ে তারপরে এসে বসি। এটা একদম ওসিডি। এই ছবিটা যে সময় রিলিজ করছে, আমরা যখন এই সাক্ষাৎকারটা করছি, তখন ভারত বাংলাদেশের এরকম একটা সম্পর্ক যখন রাজনৈতিক টানাপোড়েন একটা চূড়ান্ত পর্যায়ে আছে। তোমার ছবির যিনি মূল অভিনেত্রী, তিনি বাংলাদেশ থেকে এসছেন, আমরা এই মুহূর্তে কথা বলছি, এবং আমরা জানি জয়া আমাদের খুব প্রিয়, খুব ভালো অভিনেত্রী। তোমার মাথার মধ্যে এই ভাবনাটা এখন কিভাবে কাজ করে? আমার মাথার মধ্যে ভাবনা খুব স্পষ্টভাবে কাজ করে। যদি আমি একদম, তুমি দেশীয় জায়গা থেকে ভাবো, ভারতীয় জায়গা থেকে ভাবো, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের বৈরতা বা তুমি যাই কথা বলছো, সেইটা কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখছি। কিন্তু তার বাইরে যদি তুমি ডিপ্লোম্যাটিক জায়গা থেকে দেখো, ইট ইজ ভেরি মাচ ওয়েল কানেক্টেড, ওয়েল সেটেল, এভরিথিং ইজ গোয়িং অন।
যা চলছিল তাই চলছে। মানুষের অনেক রিয়াকশন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসাতে অনেক মতামত বেড়ে গেছে বলে সেই মতামতের ভিত্তিতে পাল্টা মতামত হচ্ছে। মানে এটা আমার মনে হয়নি করতে গিয়ে, কারণ আমরা যখন একটা বুঝতে হবে, যখন ছবি করি, এই ছবিটার মধ্যে তো অনেকগুলো আমাদের অফিসিয়াল জায়গা পেরোতে হয়। আমার অফিসিয়াল জায়গা, আমার সেন্সার থেকে শুরু করে যা যা এভরিওয়ান ইজ মানে অ্যাবসলিউটলি কোনো কারোর মাথাতেই নেই, কারণ অফিসিয়াল জায়গায়, ভারত বাংলাদেশের অফিসিয়াল জায়গায় কিন্তু আমি কোনো গন্ধই পাইনি এর। এটা অনেকটা বেশি আমাদের রিয়াকশন বলে আমার মনে হচ্ছে। তুমি আমাকে বলো যে এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা এলাম, বাংলাদেশে আমরা একটা গুরুত্বপূর্ণ ইস্যু দেখেছি, সেইটা যখন চলছে, পাশাপাশি তুমি এই মুহূর্তে ভারতে আছো, তোমার একটা ছবি রিলিজ করছে, এই পুরো জায়গাটাকে তুমি কিরম ভাবে দেখো? দেখো, আমাদের কাজ হচ্ছে জুড়ে দেয়া। আমি আর্টিস্ট, নানান জায়গায় যেটা ও বলছিল যে স্ট্রাকচারাল জায়গা কিন্তু সত্যি আমি নিজেও কিছু পাইনি, তাহলে আমি এখানে এসে তো কাজ করতে পারতাম না। আমার একটা সসম্মানে আমাদের একটা ছবি রিলিজ করছে, এবং আমি আমার আর্টিস্ট এবং আমার ফ্রেটার্নিটি এবং আমার অডিয়েন্স সবার কাছ থেকে আমি এত ভালো রিয়াকশনসও পাচ্ছি। আর আমার কাজ করার টাইমটা তো অনেক দিন হয়ে গেল, প্রায় 12 বছর তার উপরেই। সেখান থেকে কিন্তু আমি কোনো পাচ্ছি না, মানে আমার কাছে মনে হচ্ছে না যে আমার কাছে কোনো রকম কোনো, বরং এই যে আমি যেটা বললাম যে আমাদের আর্টিস্টদের কাজ হচ্ছে জুড়ে দেয়া। আমরা যদিও ওই যে 2টো পাসপোর্ট ক্যারি করি, কিন্তু আসলে আমরা বাংলার, আমি সবসময় বলি আমি বেঙ্গলের জন্য কাজ করি। শুধুমাত্র এই কলকাতা বা পশ্চিম বাংলার বাঙালি নয়, পুরো পৃথিবীতে যেখানে, যেই কর্নারে যেখানে যত বাঙালি আছেন, তারা ভারতীয় বাঙালি, তারা বাংলাদেশের বাঙালি, ইভেন সমস্ত জায়গায়, সৌদিতে যারা আছেন বাঙালি, পাকিস্তানে যারা আছেন বাঙালি, বা তাদের সব বাঙালিদের জন্য আমরা কাজ করি। আমি বাংলা সিনেমার জন্য কাজ করি, সেজন্য আমাদের আর্টিস্টদের জায়গাটা একেবারে অন্যরকম। আমরা সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকবে। যখন আমরা দেখলাম যে KKR থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো IPL, সেইটা তো এই ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের জন্যই, তোমার খারাপ লেগেছিল কিনা, বা সেটা থেকে কোনো আশঙ্কা তৈরি হয়েছিল কিনা? বাংলাদেশের অডিয়েন্স অবশ্যই, অডিয়েন্স মানে যারা দর্শক, মানে খেলা প্রেমী যারা, তাদের অবশ্যই তাদের কাছে খারাপ লেগেছে, কিন্তু আমার মনে হয় যে সেটা ফর দ্য মুস্তাফির নিজে খুব সুন্দর স্টেটমেন্ট দিয়েছে। মানে আমার মনে হয় এটা এক একটা সময় এক একটা অবস্থা আসে যেখানে আমাদের সময়টার প্রেক্ষিতে আমাদের একটু সহনশীলভাবে ডিল করতে হয়, মানে এই ধরনের বিষয়ের কথা বলছি। কারণ এইগুলো, প্রথম কথা হচ্ছে যে মানে অনেকগুলো মানে চ্যানেলে আমরা খবরগুলো পাই, 1 নম্বর। সেই জন্য যতক্ষণ না যার প্রতি হয়েছে তিনি যতক্ষণ অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে, আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু ওর অফিসিয়াল স্টেটমেন্ট আমার কাছে খুব স্পোর্টিং লেগেছে। ইজ এ স্পোর্টসম্যান, ও খুব স্পোর্টিং একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। তো আমার মনে হয় যে সেটা দ্যাট স্পিক্স এনাফ। তোমাদের দুজনেরই কি মনে হয়, যখন এরকম একটা টানাপোড়েন থাকে, সামনে যখন আমরা সিনেমার ক্ষেত্রটা ডিজাইন করব, এই যে আদান প্রদান, যেটা আসলে খুব ভালো, কারণ আমাদের দর্শকটা অনেকটা বেড়ে যায় এবং আমরা একসাথে সেই দর্শকটাকে নিয়ে একটা সফল বাণিজ্যের দিকে এগিয়ে যেতে পারি, সেইখানে আবার আঘাত আসবে কি আসবে না, এরকম একটা প্রশ্ন চিহ্ন চলে আসে। তোমাদের কি মনে হয় কিভাবে এটা ডিল করা উচিত সামনে? আমার কাছে ডিল কি, আসলে আমার সামনে তো যা চ্যালেঞ্জ আসে সেটা আমি সাথে সাথে নিয়ে নিই। আমি কোনো কিছু খুব বেশি দূরবর্তী ভাবনা নিয়ে করি না। তো কাজ করে যাচ্ছি, কাজ করব। আমার মনে হয় না যে সত্যিকারভাবে খুব অনেস্টলি কেউ কাজ করতে চাইলে কোনো জায়গা থেকে কোনো রকম অসুবিধা হবে। আমি আমার লড়াইটা আমার মতো, আমারও তাই মনে হয়। আর এটা অ্যাকচুয়ালি মানে এটাকে বাইনারিতে ফেলা হয় এবং সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে অনেকগুলো প্রশ্নই চলে আসবে। কারণ তুমি যেটা বলছো এই সম্পর্কের জায়গাটা যদি ধরে নিই, তাহলে আমাদের ভাবতে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এত ভারতীয় কাজ করে, গত 6 মাস ধরে যা শুনছি এবং আমার দেশ নিয়েই যা শুনছি, অফিসিয়াল স্টেটমেন্ট যা শুনছি, তাতে তো তাদেরও কাজ করার প্রশ্ন আসে। সুতরাং আমাদের কিছু করার থাকে না, কারণ রাষ্ট্রের মধ্যে যেটা ঘটে সেটা আমাদের হাতের বাইরে, একদমই হাতের বাইরে। এবং এইটার কখন যে বদলে যায়, এটা আমাদের মতন খুব ছোট্ট পরিসরে যারা কাজ করে তাদের পক্ষে বোঝা খুব মুশকিল। কারণ যারা ওখানে আজকে এত ইঞ্জিনিয়ার্স আছে, এত বিজ্ঞানী আছে, আমার দেশকে নিয়ে গত 3 মাস 4 মাস ধরে যারা অফিসিয়াল স্টেটমেন্ট আসছে একটার পর একটা, সত্যি তো দেশাত্মবোধ থাকলে তো এটা ভাবনার প্রশ্ন, কিন্তু সেটা সম্ভব হয় না। কারণ পেটটা খুব ইম্পর্টেন্ট, সবাইকেই কাজ করতে হবে। এবং আর একটা জিনিস যে এটা তো সত্যি আবার কালকেই 6 মাস পরে দেখবো বদলে গেল, তো তখন আমি খুব ফলসে পড়ে যাব।
আচ্ছা, তুমি কখনো রাজনীতিতে আসতে চাও? না, আমার ইচ্ছে নেই। আচ্ছা, সেটা কেন? মানে একেবারেই ইচ্ছে না থাকার সিদ্ধান্তটা কোথা থেকে এসছে? আমি 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 আমার সেটা একেবারে আমার ব্যক্তিগত জায়গা, মানে আমার আগ্রহ জন্মায়নি কখনো কোনো সিদ্ধান্ত বা কিছু। আমার মনে হয়েছে আমার পারপাস লাইফে অন্য, আমি আমার পারপাসটা অন্য জায়গায় খুঁজে পেয়েছি, রাজনীতিতে অবশ্যই না। আর যদি কোনো রাজনৈতিক নেত্রীর চরিত্র তোমাকে দেওয়া হয়, কোন রাজনৈতিক নেত্রীর বায়োপিক তুমি করতে চাও? দেখো, রাজনৈতিক নেত্রীর বায়োপিক আমার কাছে যা আসবে আমি সেটাই আগে দেখে নেব। যদি আমার মনে হয় এখানে আমার করবার আছে, সেটা আমি অবশ্যই করব। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক অফার করা হয়, তুমি করবে? মানে অফকোর্স আই উড লাভ টু। আমি তো চিত্রায়ন করতে চাই। সেটা জাহানারা ইমামের হতে পারে, গওহর জানের হতে পারে, সেটা হতে পারে মমতা ব্যানার্জির, কেন নয়? যাকে আমি, মানে আমার কাছে দেখতে হবে আসলে কে বানাচ্ছে, তার পারপাসটা কি, কতটুকু সত্যতা আছে, ব্যাস। কিন্তু বিপ্লবী চরিত্র করেইছো। আর আমি তো বিপ্লবী চরিত্র আমি করেছিও। হ্যাঁ হ্যাঁ, এই যে বাণিজ্য সফল হওয়ার একটা আলোচনা আমরা করছিলাম, আমি জানতে চাই যে এরকম একটা ছবি যখন আসে, সেটাকে বাণিজ্য সফল করে তোলাটা অপেক্ষাকৃত কঠিন। সেই জায়গাটাকে তোমরা কিরম ভাবে দেখো? দেখো, আবার ওই একটাই কথা বলছি, সেটা হচ্ছে ছবিটার তো একটা প্রয়োজনীয়তা আছে, এবং সেই প্রয়োজনীয়তা দেখো সবসময় যে ছবি বিনোদনমূলক হয় কিংবা একটা খাপে বেঁধে ফেলা যায় যে শিক্ষামূলক, বিনোদনমূলক বা কোনো সচেতনতামূলক, এভাবে হয় না। ছবি, আমার যেটা মনে হয় যে ছবি একটা কথা বলে, সেই কথাটা আমায় কতটা এঙ্গেজ করছে। এন্টারটেনমেন্ট এই যে কনসেপ্টটা, এটা প্রায় 12 বছর 14 বছর পুরনো কনসেপ্ট। এখন আমরা বুঝি যে এন্টারটেনমেন্ট দিয়ে শুধু হচ্ছে না, আমাকে এঙ্গেজ করতে হচ্ছে। তো আমার সেইটা সবচাইতে ইম্পর্টেন্ট মনে হয়। আমি যদি ছবিটা দেখতে গিয়ে কতটা এনগেজড হচ্ছি, সেইটা আমাকে ভাবাবে যে আমি পাশের লোকটাকে বলবো যে তুই দেখে আয় কি দেখে আয় না। তার কারণ আমরা এখন এত বেশি এত মানে অনেকগুলো অপশন চলে এসেছে, আমাদের এনগেজমেন্টটা কমে গেছে, এবং আমরা চাই যেমন কিছু তো হোক। ওটিটির ক্ষেত্রে বারবার দেখেছি যে 4 নম্বর এপিসোড পরে গিয়ে পড়ে গেল, এটার মানেটা কি? এই কথাটার মানে আমাকে এঙ্গেজ করতে পারছে না। তো সেইটা সব ছবির লক্ষ্য হওয়া উচিত। সেটা যদি সফলভাবে হয়, আমার মনে হয় মানুষ তো যাবে। তুমি আমাকে বলো, তুমি প্রচন্ড ব্লকবাস্টার সমস্ত ছবি করেছো, কিন্তু অন্য ধরনের ছবি করতে তুমি খুব ভালোবাসো, এবং সেখানে তোমার যে চরিত্রগুলো হয় সেগুলো আমাদের মনে গেঁথে যায়। এরকম অনেক ছবি আছে। তুমি এই জায়গাটাকে কিরকম ভাবে দেখো? কারণ ওসিডির মতো একটা ছবি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার কাজটা আরো কঠিন। হ্যাঁ, সেটা কঠিন, অপেক্ষামূলকভাবে কঠিন। কিন্তু আমার, বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের যেই দর্শকদেরকে পেয়েছি, আমি তাদেরকে খুবই সংবেদনশীল দর্শক হিসেবে জানি। তারা যে কোনো, আমার করা তো নানান রকমের কাজ আছে, ধরো কিছু একটু কমার্শিয়াল অ্যাসপেক্টের কাজ, কিছু আছে একটু এক্সপেরিমেন্টাল, বা ধরো যদি আমি ওসিডি ছবিটার চরিত্রের কথা বলি, আমি এই ট্রেলারটা প্রকাশের পর যেই রকম আমি কি বলবো রিয়াকশন পাচ্ছি, সেটা অভাবনীয়। এবং আমি নিশ্চিত যে যদি সঠিক সাবজেক্ট এবং সঠিকভাবে ঠিকভাবে দর্শক পর্যন্ত পৌঁছানো যায়, দর্শক সেটা নেয়। আমরা দর্শকদেরকে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ বললে, দর্শক অবধি পৌঁছানো। আমরা বহু ছবি দর্শক অবধি পৌঁছতে পারি না। এইটা একটা অন্য মেকানিজম, এটা হওয়া দরকার একটা ছবির ক্ষেত্রে। দর্শকদেরকে আমরা আসলে মনে করি যে ওরা বোঝে না। দর্শকরা আমাদের অনেক বেশি ভালো কিছু বোঝে, ওরা ঠিক ভালোটা ঠিক বুঝে নেয়, খুঁজে নেয়।